সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, ব্যাংক সমন্বয় বিবরণী। পূর্ববর্তী দুটি ক্লাসে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে এবং ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হলে কি কি বিষয়ে আমাদেরকে জানতে হবে এবং ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য একটি চার্ট আছে, একটি ছক আছে, যেখানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় আমাদেরকে নগদান বই অনুসারে ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক জমাতিরিক্ত নিয়ে যদি আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা শুরু করি, তাহলে কি কি যোগ করতে হবে এবং কি কি বিয়োগ করতে হবে, কেন যোগ করতে হবে, কেন বিয়োগ করতে হবে, সেই বিষয়ে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা সেই আলোচনা দেখেছো এবং তোমাদের বুঝতেও নিশ্চয়ই কোনো সমস্যা হয়নি। আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান শুরু করব এবং যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী সম্পূর্ণই তোমাদের জন্য নতুন, যারা নবম দশম শ্রেণীতে ব্যবসা শিক্ষা বিভাগ যাদের ছিল তারাও যেমন এটি করনি, যারা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ থেকে এসে অথবা মানবিক বিভাগ থেকে এসে ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হয়েছ তারাও এটি আগে করনি। সো এটি সবার জন্যই নতুন। এখানে নবম দশম শ্রেণী থেকে যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ে এসেছো তারা বেশি বুঝবে, বা বিজ্ঞান বিভাগ থেকে যারা এসেছে অথবা মানবিক বিভাগ থেকে যারা এসেছে তারা কম বুঝবে, বিষয়টি এমন নয়। আমরা প্রথম সমস্যা হিসাবে, যেহেতু এটি আমাদের গাণিতিক সমস্যার প্রথম গাণিতিক সমস্যা, সেই কারণে খুবই সহজ করে একটি প্রশ্ন নিয়েছি। আস্তে আস্তে আমরা আরো সমস্যা যুক্ত প্রশ্নগুলির সমাধান করব। আজকে আমরা যেই প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের সমস্যা 3। আমরা প্রথমে আমাদের এই প্রশ্নটি পড়ে নিব। সমস্যা 3 পৃষ্ঠায় আছে। এখানে বলা হয়েছে, জনাব আহবাব আহমেদ কুমিল্লার মোগলটুলির একজন কাপড়ের ব্যবসায়ী। তিনি বেসিক ব্যাংক লিমিটেড মোগলটুলি শাখায় একটি বিশেষ সঞ্চয়ী হিসাব পরিচালনা করেন। নিচের তথ্যাবলী 2015 সালের 31 জানুয়ারি তারিখে জনাব আহবাব আহমেদের বই থেকে নেওয়া হয়েছে। 2015 সালের 31 জানুয়ারি তারিখে দেখা যাচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই অনুসারে ওনার ব্যাংকে জমা আছে 12,000 টাকা। হিসাব বই বা নগদান বই অনুসারে ব্যাংকে জমা হচ্ছে 10,700 টাকা। দেখো, নগদান বই অনুসারে আমরা ব্যাংকের সাথে যে লেনদেন হয় সেটির যে হিসাব রাখি, সেই হিসাব অনুযায়ী আমরা দেখছি আমাদের ব্যাংকে জমা 10,700 টাকা। কিন্তু ব্যাংক থেকে যখন আমরা একটা স্টেটমেন্ট নিচ্ছি অথবা ব্যাংকে গিয়ে যখন আমাদের ব্যাংকে কত টাকা জমা আছে তা জানতে চেয়েছি, ব্যাংক আমাদেরকে জানিয়েছে আমাদের অ্যাকাউন্টে 12,000 টাকা বা আমাদের হিসাবে 12,000 টাকা জমা আছে। আমাদের নগদান বই বলছে আমাদের টাকা জমা আছে 10,700, ব্যাংক বলছে আমাদের জমা আছে 12,000 টাকা। এই যে দেখো, দুইটি জেরের মধ্যে যে পার্থক্য হলো, সেই পার্থক্যগুলি কেন হয়েছে সেই কারণগুলি নিচে বলা আছে। কি কি কারণ ঘটেছিল? 2 নম্বরে বলা আছে, দেখো, ইস্যুকৃত চেক এখনো উপস্থাপন হয়নি 1,500 টাকা। এর মানে হচ্ছে আমরা কাউকে চেকে 1,500 টাকা প্রদান করেছি। চেকে ইস্যুকৃত চেক মানে কাউকে চেকে টাকা প্রদান করা। যাদেরকে আমরা বা যাকে আমরা টাকা চেকে প্রদান করেছি বা যাকে আমরা চেক লিখে দিয়েছি 1,500 টাকার, সেই ব্যক্তি অথবা সেই প্রতিষ্ঠান চেক নিয়ে এখনো ব্যাংকে যায়নি, ব্যাংকে চেকটি উপস্থাপন করেনি, যেই কারণে ব্যাংক তাকে টাকা প্রদান করেনি। তো আমরা আমাদের নগদান বইয়ে কিন্তু কাউকে যখন চেকে টাকা প্রদান করি, আমরা নগদান বইয়ের ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখে ফেলি। মানে আমরা ধরে নেই উনি ব্যাংকে যাবেন, টাকা তুলবেন, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। তাহলে আমরা আমাদের ব্যাংকে কমিয়েছি, কিন্তু
যাকে আমরা চেক দিয়েছি সে যেহেতু ব্যাংকে যায়নি, ব্যাংকে না গেলে তো ব্যাংক আর টাকা দিবে না, তাহলে আমাদের হিসাবের সাথে ব্যাংকের হিসাবে পার্থক্য হবে। এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। এরপরে 3 নম্বরে বলা আছে, দেখো, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত বিল 500 টাকা পাস বইয়ে লেখা হয়নি। আমি আবার বলছি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত বিল 500 টাকা পাস বইয়ে লেখা হয়নি। এটির মানে কি, আমরা একটি বিলের টাকা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক এখনো সেটি জমা করতে পারেনি, মানে আমাদের অ্যাকাউন্টে ওই টাকা কিন্তু জমা হয়নি। আমরা যখন এরকম আদায়ের জন্য কোনো বিল বা চেক ব্যাংকে জমা করি, আমরা কিন্তু আমাদের নগদান বইয়ের যে ব্যাংক হিসাবের তথ্য রাখি, সেখানে নগদান বইয়ের ডেবিট পাশে লিখি, আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট। তো আমরা যখন ব্যাংক হিসাব ডেবিট লিখবো, স্বাভাবিকভাবে আমাদের ব্যাংকে জমা নগদান বইয়ে দেখাবে কি, আমাদের টাকা ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। কিন্তু পাস বইয়ে লেখা হয়নি, মানে ব্যাংক এখনো ওই বিলের টাকা আদায় করতে পারেনি। ব্যাংক যতক্ষণ পর্যন্ত ওই বিলের টাকা আদায় করতে পারবে না, ব্যাংক কিন্তু যে ব্যাংক বিবরণী বা আমার হিসাব যেখানে রাখে সেখানে 500 টাকা যোগ করবে না। তাহলে স্বাভাবিকভাবে আমরা বাড়িয়েছি নগদান বইয়ে, কিন্তু ব্যাংকে টাকা আদায় না হওয়ার কারণে ব্যাংক বাড়ায়নি। তাহলে আমাদের হিসাবের সাথে খুব স্বাভাবিক যে ব্যাংকের হিসাবের পার্থক্য হবে, এবং হয়েছেও তাই। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে ব্যাংক চার্জ 200 টাকা নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংক চার্জ 200 টাকা নগদান বইয়ে লেখা হয়নি মানে হচ্ছে ব্যাংক আমাদের কোনো কাজের বিনিময়ে, আমাদের হয়ে কোনো কাজ করার কারণে আমাদের অ্যাকাউন্ট থেকে 200 টাকা কমিয়েছে, মানে আমাদের অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নিয়েছে। ব্যাংক যখন তার গ্রাহকের হয়ে কোনো কাজ করবে, তার জন্য ব্যাংক একটা চার্জ নিবে, একটা খরচ নিবে। সেই খরচটা নেয়ার সময় ব্যাংক আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করবে না যে আপনার অ্যাকাউন্ট থেকে আমি এত টাকা কেটে নিচ্ছি। ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে, যেহেতু আমাদের টাকা ব্যাংকের কাছে আছে। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে না যাব, অথবা ব্যাংকে গিয়ে আমাদের ব্যাংকে কত টাকা জমা আছে, বা ব্যাংক থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বিবরণী নিব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জানার সুযোগ নেই। তো আমরা যখন জানবো, তখন আমরা আমাদের ব্যাংক নগদান বইয়ের ব্যাংক চার্জ ক্রেডিট পাশে লিখবো। কিন্তু এখন যেটি হয়েছে যে ব্যাংক কেটে ফেলেছে, আমরা লিখি নাই, তাহলে ব্যাংকের হিসাব অনুযায়ী আমাদের 200 টাকা কমে যাবে, কিন্তু আমরা যেহেতু লিখি নাই, তাহলে আমাদের নগদান বইয়ে কিন্তু কমবে না। এতে করে নগদান বইয়ের ব্যাংক জমার সাথে ব্যাংক বিবরণীর ব্যাংক জমার পার্থক্য হওয়াটা খুবই স্বাভাবিক একটি বিষয়। একইভাবে ব্যাংক জমার সুদ 500 টাকা নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখি, সেই জমা টাকার উপর ব্যাংক তার গ্রাহকদেরকে সুদ দেয়, এতে করে আমাদের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। ব্যাংক আমাদের অ্যাকাউন্টে 500 টাকার সুদ জমা করেছে, কিন্তু আমরা নগদান বইয়ে লিখি নাই। তাহলে নগদান বইয়ে না লিখলে ব্যাংকের সাথে আমাদের পার্থক্য হবে, এটি খুবই স্বাভাবিক। এবং এই যে পার্থক্য, 4টি কারণের কথা এখানে বলা হলো, এই 4টি কারণের কারণেই কিন্তু আমাদের নগদান বইয়ের ব্যাংক জমার সাথে ব্যাংক বিবরণী ব্যাংক জমার মধ্যে পার্থক্য হয়েছে, এবং এটি নিয়ে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলা হবে। দেখো, কতে বলা হয়েছে জনাব আহবাব আহমেদের ব্যাংক হিসাবে ডেবিটকৃত টাকার পরিমাণ কত। জনাব আহবাব আহমেদের ব্যাংক হিসাবে ডেবিটকৃত টাকার পরিমাণ কত? ব্যাংক হিসাবে ডেবিটকৃত টাকার পরিমাণ মানে হচ্ছে ব্যাংক আমাদের হিসাব থেকে কত টাকা কেটেছে। মানে ব্যাংক, আমরা যখন ব্যাংকে কোনো কারণে টাকা যদি আমরা ব্যাংকে জমা করি, আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট। ঠিক একই কারণে ব্যাংক আমাদের আমানতকারী হিসাবকে ক্রেডিট। ব্যাংক কি লিখবে? ব্যাংক লিখবে নগদান হিসাব ডেবিট, আমানতকারী হিসাব ক্রেডিট। আমরা আমাদের নগদান বইয়ে লিখবো ব্যাংক ডেবিট, কিন্তু ব্যাংক লিখবে আমানতকারী হিসাব ক্রেডিট। তাহলে আমরা যখন টাকা ব্যাংকে জমা করি, আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক লিখবে আমানতকারী হিসাব ক্রেডিট। আবার আমরা যদি কোনো কারণে ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, অথবা কাউকে চেকে টাকা প্রদান করি, তখন কিন্তু আমরা নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখি, মানে ব্যাংকে ক্রেডিট করি। তো আমরা যখন ব্যাংক ক্রেডিট করি, ব্যাংক তখন কি করে? আমানতকারী হিসাবকে ডেবিট করে। তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে যখন টাকা কমবে, তখন ব্যাংক আমাদেরকে ডেবিট করবে। তাহলে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার অর্থ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে
কমে যাচ্ছে কোন টাকা সেটি নিরূপণ করা। তাহলে প্রশ্ন কতে বলা হয়েছে জনাব আহবাব আহমেদের ব্যাংক হিসাবে ডেবিটকৃত টাকার পরিমাণ। এখানে এরকম একটি কারণ আছে যে এখানে ব্যাংক আমাদের হিসাবকে ডেবিট করবে, সেটি হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ 200 টাকা যখন ব্যাংক আমাদের থেকে কেটে নিবে, ব্যাংক আমানতকারী হিসাবকে ডেবিট করবে এবং সে টাকা পেয়েছে তার হিসাব ক্রেডিট লিখবে। তাহলে ব্যাংক চার্জ ব্যাংক চার্জের জন্যই কিন্তু ব্যাংক আমাদের হিসাবকে ডেবিট করবে। তাহলে আমাদের কয়ের উত্তর খুবই সহজ। জনাব আহবাব আহমেদের ব্যাংক হিসাবে ডেবিটকৃত টাকার পরিমাণ হচ্ছে কি ব্যাংক চার্জ। ডেবিটকৃত টাকার পরিমাণ জনাব আহবাব আহমেদের ব্যাংক হিসাবে ডেবিটকৃত টাকার পরিমাণ হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক যেটি চার্জ করেছে 200 টাকা, সেটি হচ্ছে ডেবিটকৃত টাকার পরিমাণ। এরপর ক্ষয়ের উত্তর আমরা একটু পরে সমাধান করব, যেখানে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলা হয়েছে। আগে আমরা গতে বলা হয়েছে, দেখো উল্লেখিত লেনদেনগুলোর 4 ও 5 নং লেনদেনের জাবেদা দাও। তাহলে 4 নং লেনদেন হচ্ছে ব্যাংক চার্জ 200 টাকা। ব্যাংক চার্জের জন্য এই জাবেদাটি এখন তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে ব্যাংক চার্জ হচ্ছে আমাদের জন্য খরচ, ব্যাংক হিসাব, ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এটি আমরা আমাদের নগদান বইয়ে এটি লিখব যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক কিন্তু লিখবে আমানতকারীকে ডেবিট করবে, মানে আমাদেরকে ডেবিট করবে, সেই কারণেই কিন্তু আমরা এটি কয়ের উত্তর হিসাবে লিখেছি ব্যাংক ডেবিট করবে, কিন্তু আমরা ব্যাংক হিসাবকে করব ক্রেডিট, যেহেতু আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। তাহলে প্রথম জাবেদা হচ্ছে দেখো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে ব্যাংক জমার সুদ 500 টাকা নগদান বইয়ে লেখা হয়নি, তাহলে ব্যাংক জমার সুদ হচ্ছে আমাদের জন্য আয়, এতে করে আমাদের আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, আর আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে মানে ব্যাংক হিসাবে টাকা জমা হবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে দেখো আমাদের অ্যাকাউন্টে যখন টাকা বাড়ে আমরা ব্যাংক হিসাবকে ডেবিট লিখি, এবং যেই কারণে বাড়ছে এখানে আমাদের সুদ বাবদ আয় হচ্ছে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আবার অন্যদিকে আমাদের অ্যাকাউন্ট থেকে যখন টাকা কমে যাচ্ছে তখন আমরা লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জের কারণে কমে যাচ্ছে, ব্যাংক চার্জ আমাদের জন্য হচ্ছে খরচ, আমাদের খরচ বৃদ্ধি পাচ্ছে, খরচ বৃদ্ধি পেলে আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে আমরা কি জানি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দ্বিতীয় যাবে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এবং প্রথমটি আবারও খেয়াল করো, আমরা যখন এখানে ব্যাংক হিসাবকে ক্রেডিট করি, ব্যাংক ঠিক বিপরীত কাজটি করবে, আমরা ক্রেডিট করলে আমাদেরকে ব্যাংক করে ডেবিট আমানতকারীকে, সেই কারণে কয়ের উত্তর হয়েছে ব্যাংক চার্জ। শুধুমাত্র এখানে ব্যাংক চার্জই আছে যেটি ব্যাংক আমাদের হিসাবকে, যার কারণে ব্যাংক আমাদের হিসাবকে ডেবিট করেছে। এখন আমরা ক্ষয়ের সমাধান করব, ব্যাংক সমন্বয় বিবরণীর সমাধান করব। ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করতে গেলে যে কোনো একটি যে এখানে নগদান বইয়ের ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জমা দুইটিই দেওয়া আছে, আমরা যে কোনো একটি যে নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু সমাধান করতে পারবো। নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে যেমন শুরু করতে পারবো, অথবা ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নিয়েও শুরু করতে পারবো। দেখো তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী যখন আমরা প্রস্তুত করব, এখানে এটি হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর গ, জনাব আহবাব আহমেদের ব্যাংক সমন্বয় বিবরণী। তারিখ লিখবো আমরা জানুয়ারি 31, 2015। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় যখন প্রশ্নে দুটি জের দেওয়া থাকে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, যদি দুইটি জেরই দেয়া থাকে, যে কোনো একটি জের নিয়ে আমরা শুরু করতে পারবো। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে যেমন শুরু করতে পারবো, চাইলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা নিয়েও শুরু করতে পারবো। নগদান বই অনুসারে ব্যাংক জমা নিয়ে আমরা এখানে শুরু করছি, এবং এটির সাথে এখানে যে 4টি কারণের কথা বলা হয়েছে নগদান বইয়ের ব্যাংক জমার সাথে ব্যাংক বিবরণীর ব্যাংক জমার গড় মিলের যে 4টি কারণ আছে, সেই 4টি কারণের কোনোটি হয়তো যোগ হবে, কোনোটি বিয়োগ হবে। তো যোগ হবে নাকি বিয়োগ হবে, একটা কারণ আমরা এখন আলোচনা করব, এবং যোগ হলে যোগের দিকে লিখবো, বিয়োগ হলে বিয়োগের দিকে লিখবো। এরপরে সবার শেষে ফলাফল বের করব, এবং আমরা অবশ্যই দেখবো নগদান বই অনুসারে ব্যাংক জমা নিয়ে যখন আমরা শুরু করব, আমাদের যেহেতু ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক জমা দেয়া আছে, ওই এই নগদান বই অনুসারে ব্যাংক জমার সাথে আমরা এই 4টি কারণ থেকে কিছু যোগ কিছু বিয়োগ করার পরে যে রেজাল্টটি আসবে সেটি অবশ্যই ব্যাংক বিবরণীর
ব্যাংক জমার সাথে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে কোনো ভুল নেই। সব সময় যে দুটি জের প্রশ্নে দেয়া থাকবে এমন নয়, যেই জেরটি দেয়া থাকে, যদি একটি জের দেয়া থাকে ওই একটি জের নিয়েই আমাদেরকে শুরু করতে হবে, এবং তখন প্রশ্ন থেকে বোঝার উপায় থাকবে না যে হয়েছে কিনা। উত্তর দেখার পরে আমরা বুঝতে পারবো আমাদের যে প্রশ্নের সমাধান আমরা করেছি সেটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে কজ বা কারণ ছিল সেখানে বলা ছিল ইস্যুকৃত চেক এখনো উপস্থাপন করা হয়নি 1500। আমরা কাউকে চেক ইস্যু করেছি বা কাউকে চেকে আমরা টাকা প্রদান করেছি, কিন্তু যাকে চেক দিয়েছি সেই ব্যক্তি চেক নিয়ে অথবা প্রতিষ্ঠান চেক নিয়ে ব্যাংকে যায় নাই। তাহলে খেয়াল করো, আমি আমাদের বোঝার সুবিধার্থে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটি বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম আমাদের নগদান বইয়ে 10,000 টাকা। এটি আমি ধরে নিচ্ছি যে নগদান বইয়ে জমা আছে 10,000, নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা হচ্ছে 10,000 এবং ব্যাংক বিবরণী বা পাস বই অনুসারেও 10,000। এখন এই 1,500 টাকা যখন আমরা চেকে কাউকে প্রদান করব তখন কিন্তু আমরা আমাদের নগদান বইয়ের ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে লিখি, মানে আমরা নগদান বই থেকে ব্যাংকে টাকা 1,500 কমিয়ে দিব। কারণ আমরা কাউকে চেকে টাকা দেয়া মানে আমরা ধরে নিচ্ছি ওই লোক ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিবে, তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা 1,500 কমিয়ে দেই তাহলে আমাদের যে রেজাল্ট তাহলে সেটি হবে 8,500। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাকা ব্যাংকে জমা আছে 8,500, কিন্তু ওই লোক ব্যাংকে না গেলে ব্যাংক কিন্তু এই টাকাটা 1,500 মাইনাস করছে না। ব্যাংকে না গেলে তো ব্যাংক মাইনাস করার কোনো প্রশ্নই নেই। তাহলে দেখো আমাদের রেজাল্ট 8,500, ব্যাংকের রেজাল্ট হচ্ছে 10,000। ব্যাংকের কেন 10,000? কারণ যাকে আমরা চেক দিয়েছি সে ব্যাংকে যায় নাই, তাহলে ব্যাংক টাকা দিবে না। সুতরাং ওখানে তো জমা টাকা কমার কোনো কারণ নেই। ব্যাংকে যদি ওই ব্যক্তি যেত তাহলে ব্যাংক টাকা দিত, তখন 1,500 কমাতো। কিন্তু আমরা কমিয়েছি কারণ আমরা তো তাকে চেক দিয়ে দিয়েছি এবং আমরা জানি সে ব্যাংকে যাবে, আমরা এটাই জানি সে ব্যাংকে গিয়ে টাকা তুলে নিবে, সুতরাং আমরা কমিয়েছি। এখন যেহেতু আমরা ব্যাংকে স্টেটমেন্ট নিতে গেলাম, তখন যখন দেখলাম যে না ওই ব্যক্তি চেক নিয়ে ব্যাংকে উপস্থাপন করে নাই, তাহলে তখন আমাদের নগদান বইয়ের রেজাল্টকে যদি আমরা ব্যাংকের সাথে মিলাতে চাই, আমাদের এই নগদান বইয়ের টাকাকে 8,500 টাকাকে যদি এখন আমরা এই ব্যাংকের রেজাল্টের সাথে 10,000 টাকা করতে চাই, তখন কি করতে হবে? যেই 1,500 আমরা বিয়োগ করেছি সেটি আবার যোগ করে দিতে হবে, তাহলেই ব্যাংকের সাথে আমাদের রেজাল্টটা আবার সমান হয়ে যাবে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে চেক যদি ইস্যু করা হয় নগদান বই অনুসারে ব্যাংক জমা নিয়ে যদি আমরা হিসাব শুরু করি, তাহলে চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি এমন ঘটনা যদি ঘটে, যত টাকার জন্য এমন ঘটনা ঘটবে সেটি যোগ করতে হবে। তাহলে আমরা এটি যোগের দিকে লিখব। কি লিখব? চেক ইস্যু করা হয়েছে, চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি। এই কথাটি লিখে 1,500 আমরা যোগ করব। আবার দেখো, আমরা যদি নগদান বই অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু না করে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু করতাম, মানে এইখানে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমার সাথে যদি আমরা নগদান বইটা মিলাতে হয়, মানে ব্যাংক এটা নিয়ে যদি শুরু করে নগদান বইয়ের সাথে মিলাতে চাই, তখন এই 10,000কে যদি 8,500 করতে হয়, তখন আবার 1,500 কিন্তু এখান থেকে বাদ দিতে হবে। মানে হচ্ছে নগদান বই অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু করার পর যেই আইটেমটিকে বা যেই হিসাবটিকে আমরা বা যেই লেনদেনটিকে আমরা এখন যোগ করেছি ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমার সাথে মিলানোর জন্য, ঠিক একই লেনদেনটিকে যদি আমরা ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নিয়ে হিসাবটা শুরু করতাম তাহলে বিয়োগ করতে হইতো। তাহলে দেখো, আমরা যখন নগদান বই অনুযায়ী শুরু করছি, আমাদের রেজাল্টের সাথে ব্যাংকের রেজাল্ট মিলানোর জন্য 8,500 সাথে ওই 1,500 যদি তুমি আবার যোগ করে দাও, যেটি বিয়োগ করেছো সেটি যদি আবার যোগ করে দাও, তাহলে 10,000 হয়ে যাবে। আর অন্যদিকে যদি ব্যাংক বিবরণীর সাথে আমাদের এই নগদান বইয়ের রেজাল্ট মিলাতে হয়, তখন এই 10,000 থেকে 1,500 মাইনাস করে দিলে নগদান বইয়ের সাথে মিলবে।
তাহলে একটি জিনিস মনে রাখবে, নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে যখন আমরা শুরু করি, যে বিষয়গুলি বা যে লেনদেনগুলি আমরা ব্যাংক বিবরণীর ব্যাংক জমার সাথে মিলানোর জন্য যোগ বা বিয়োগ করব, সেই একই লেনদেনগুলি ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নিয়ে শুরু করলে যোগের ক্ষেত্রে বিয়োগ হবে, বিয়োগেরটি যোগ হবে। মানে নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে শুরু করলে যে লেনদেনটি যোগ হয়, ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নিয়ে শুরু করলে সেই লেনদেনগুলি বিয়োগ করতে হবে। নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে শুরু করলে যেই লেনদেনগুলি বিয়োগ করতে হয়, ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নিয়ে শুরু করলে সেই লেনদেনগুলিকে যোগ করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই প্রথমটি বুঝতে পেরেছ। আমরা আমাদের যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটি বোঝার সুবিধার্থে এইভাবে আমরা ধরে নিয়ে করতে পারি। তোমরা চার্ট মুখস্থ করেও করতে পারো, তবে আমরা এইভাবে হিসাব করতে পারি। নগদান বইয়ের একটা রেজাল্ট আমরা কাল্পনিক একটা অঙ্ক নিয়ে ঠিক একই অঙ্কটি ব্যাংক বিবরণীর জন্য নিয়েও আমরা এটি চেক করে দেখতে পারবো যে আমাকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। এর পরের লেনদেনটি ছিল, দেখো, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত বিল 500 টাকা পাস বইয়ে লেখা হয়নি। মানে হচ্ছে আমরা আদায়ের জন্য যখন ব্যাংকে একটি বিল জমা দিলাম 500 টাকা, সেটি পাস বইয়ে লেখা হয়নি, মানে ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি। তাহলে দেখো, নগদান বই অনুসারে যদি আমরা ব্যাংকে বিল বা চেক জমা করি, তখন আমরা নগদান বইয়ের ডেবিট পাশে, মানে ব্যাংকের ঘরে ডেবিট পাশে লিখি। মানে হচ্ছে আমরা আমাদের নগদান বইয়ে দেখাই যে আমাদের ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের নগদান বইয়ে ডেবিট পাশে লেখার মানে হচ্ছে আমরা নগদান বইয়ে দেখাই আমাদের ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে। আমরা একটা বিল জমা দিলে আমরা এটাই আশা করি যে আমাদের টাকা ব্যাংকে জমা হবে, সেই কারণে আমরা আমাদের নগদান বইয়ে দেখাই ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদান বই অনুসারে দেখো 10,500, কিন্তু ব্যাংকে ওই চেক, ব্যাংক ওই বিলের টাকা এখনো আদায় করতে পারেনি। তাহলে ব্যাংকের কিন্তু আদায় করা না পর্যন্ত সে বাড়াবে না, আদায় করার পরে 500 যোগ করবে। যতক্ষণ পর্যন্ত আদায় করতে পারছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই 10,000ই থাকবে। তাহলে আমাদের রেজাল্ট 10,500 এই ঘটনার কারণে, কিন্তু ব্যাংকের রেজাল্ট 10,000। তাহলে এখন আমরা কি চাচ্ছি, আমাদের এই নগদান বইয়ের রেজাল্টটিকে ব্যাংকের রেজাল্টের সাথে সমান করতে। তাহলে নগদান বইয়ের এই 10,500কে যদি ব্যাংকের 10,000-এর সাথে সমান করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, যেই 500 টাকা আমরা একটু আগে যোগ করেছি সেটিকে বিয়োগ করে দিতে হবে। তাহলে তখন আমাদের এই ব্যাংকের সাথে রেজাল্ট মিলবে। তার মানে চেক জমা দিলে অথবা বিল ব্যাংকে জমা করলে ব্যাংক যদি পাস বইয়ে ক্রেডিট না করে অথবা ব্যাংক যদি আদায় করতে না পারে, সেটি আমাদেরকে বিয়োগ করতে হবে। কখন বিয়োগ করতে হবে, নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে যদি আমরা হিসাব প্রস্তুত করা বা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা শুরু করি। তাহলে আমরা বিয়োগের দিকে লিখব। বিয়োগের দিকে কি লিখব, ইস্যুকৃত আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত বিল পাস বইয়ে লেখা হয়নি, এই কথাটি আমরা লিখব। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত বিল পাস বইয়ে লেখা হয়নি 500 টাকা। এই টাকার ঘরে আমরা এই 500 টাকা লিখে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি আমরা নগদান বই অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু না করে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু করতাম, মানে আমাদের এই ব্যাংকের রেজাল্টটাকে যদি ধরো নগদের রেজাল্টের সাথে মিলাইতে হতো, তাহলে কিন্তু এই একই কাজ, দেখো এখানে যদি 10,000-কে তুমি 10,500 বানাতে হয়, তাহলে 500 টাকা কিন্তু যেটি ব্যাংক আদায় করতে পারে নাই বা পাস বইয়ে লিখে নাই, সেটি কিন্তু যোগ করতে হবে। তার মানে হচ্ছে নগদান বই অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু না করে আমরা যদি ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু করতাম, এটি বিয়োগ করার পরিবর্তে যোগ করতে হইতো। এটি হচ্ছে 2 নাম্বার। এরপরে দেখো 3 নাম্বারে বলা হয়েছে ব্যাংক চার্জ 200 টাকা নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংক আমাদের নিশ্চয়ই কোনো কাজ করেছে, তার জন্য ব্যাংক চার্জ নিয়েছে। আমাদের অ্যাকাউন্টে যখন আমরা ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা জমা রাখি, ব্যাংক কিন্তু প্রতি বছর একটি চার্জ নেয়। এছাড়া ব্যাংক আমাদের হয়ে কোনো কাজ করলে তখনও চার্জ নেবে। 200 টাকা যখন ব্যাংক চার্জ নিবে, ব্যাংক কি করবে, 200 টাকা আমাদের হিসাব থেকে কমিয়ে ফেলবে, 200 টাকা মাইনাস করে দিবে। তাহলে 10,000 থেকে 200 গেলে 9,800। কিন্তু দেখো আমরা আমাদের নগদান বইয়ে কিন্তু টাকা যোগ করি নাই, যেহেতু আমরা এটি এখনো
জানি না। এতে করে আমাদের রেজাল্টের সাথে ব্যাংকের রেজাল্টের পার্থক্য হচ্ছে। এখন আমাদের রেজাল্ট 10,000, ব্যাংকের রেজাল্ট হচ্ছে 9,800। এখন আমরা যদি আমাদের এই নগদান বইয়ের রেজাল্টকে ব্যাংকের সাথে মিলাতে চাই তখন কি করতে হবে, মানে আমাদের 10,000কে যদি এই 9,800 বানাতে চাই তাহলে যেই 200 টাকা ব্যাংক মাইনাস করেছে, আমরা করি নাই, সেটিও আমাদেরকে মাইনাস করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে এটা আমরা কোন দিকে লিখবো? বিয়োগের দিকে লিখবো। কি লিখবো? ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ যা নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংক চার্জ 200 টাকা যা নগদান বইয়ে লেখা হয়নি। দেখো, আমরা যদি নগদান বই অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু না করে ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু করতাম, মানে আমাদের এই 9,800কে যদি ব্যাংকের সাথে মিলাতে যেতাম, তখন এই 200 টাকা বিয়োগ করার পরিবর্তে কিন্তু আমরা যোগ করতাম। মানে আমরা এখানে নগদান বই অনুসারে ব্যাংক জমা নিয়ে স্টার্ট না করে, শুরু না করে, যে এটি ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক জমা যেটি দেয়া আছে 12,000, সেটি নিয়ে যদি শুরু করতাম তাহলে এখানে যেগুলি যোগ করছি সেটি হতো বিয়োগ, বিয়োগগুলি হয়ে যেত যোগ। এরপরে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। সর্বশেষ 5 নম্বরে বলা আছে ব্যাংক জমা সুদ 500 টাকা নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে 500 টাকা। ব্যাংক যখন আমাদেরকে সুদ দিবে তখন ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করবে। ব্যাংক আমাদের অ্যাকাউন্টে 500 টাকা সুদ দিয়েছে, সেটি হচ্ছে 10। তাহলে ব্যাংকে আমাদের রেজাল্ট হবে মনে করো 10,000। এখানে আমরা এই 10,000 নিয়ে করছি তোমাদের এটি বোঝানোর জন্য যে ওই নির্দিষ্ট লেনদেনটি আমি যোগ করব নাকি বিয়োগ করব, এটি বোঝার সুবিধার্থে আমি বারবার ধরে নিচ্ছি যে আমাদের নগদান অনুসারে 10,000, ব্যাংক বিবরণ অনুসারে 10,000 টাকা। এটি তোমরা যদি চাও 10,000-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা লিখেও করতে পারো। আমরা শুধু এটি বোঝার জন্য যে এই লেনদেনটি আমাকে নগদান অনুসারে ব্যাংক জমা নিয়ে শুরু করলে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে তা বোঝার জন্য এই অ্যামাউন্টটি ধরে নিচ্ছি, এবং তার সাথে একটা লেনদেন যেটা দেয়া থাকে সেটা যোগ বা বিয়োগ করে দেখতে চাচ্ছি আমরা এটি যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। এই প্রক্রিয়ায় বুঝে বুঝে কিন্তু খুব সুন্দর করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা যায়। আর এইভাবে যদি বুঝতে না পারো তাহলে যে চার্টটি দেয়া আছে, যে ছকটি দেয়া আছে, সেটিকে তোমরা কষ্ট করে মুখস্থ করে ফেলবে। সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে কোন লেনদেনটি যোগ করতে হবে এবং কোনটি বিয়োগ করতে হবে। বুঝে যদি করতে পারো তাহলে সেটি সবচেয়ে ভালো হয়। তাহলে দেখো, ব্যাংক যদি আমাদেরকে সুদ মঞ্জুর করে বা আমাদেরকে যখন ব্যাংক সুদ দিবে, সে কি করবে? আমাদের অ্যাকাউন্টে টাকাটা বা আমাদের হিসাবে টাকাটা যোগ করবে। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 10,500। এই মতে আমরা যদি 10,000 টাকা আগে থেকে জমা আছে ধরে নেই, কিন্তু এই বিষয়টি, এই যে 5,000 টাকা ব্যাংক আমাদেরকে সুদ মঞ্জুর করেছে, তা কিন্তু আমরা আমাদের নগদান বইয়ে লিখি নাই। নগদান বইয়ে না লিখার কারণে ব্যাংকের রেজাল্ট 10,500, আমাদের রেজাল্ট হচ্ছে 10,000। এখন আমরা কি চাচ্ছি? আমাদের নগদান বইয়ের রেজাল্টকে ব্যাংকের সাথে মিলানোর জন্য। তাহলে আমাদের নগদান বইয়ের এই 10,000কে যদি আমি এখন 10,500-র সাথে মিলাতে চাই, তাহলে ওই 500 টাকা আমাদেরকে কি করতে হবে? 10,000-এর সাথে 500 টাকা যোগ করতে হবে। যোগ করলেই 10,500 হয়ে যাবে। এই যে আমরা বুঝতে পারলাম যোগ করতে হবে, তখন এটি এই ব্যাংক সমন্বয় বিবরণীতে যোগের পাশে লিখে দিব। কি লিখব? ব্যাংক জমার সুদ যা নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংক জমার সুদ যা নগদান বইয়ে লেখা হয়নি, এটি হচ্ছে 500 টাকা। তাহলে দেখো, আমরা সব কিছু বসিয়ে ফেললাম, কোনটি যোগ হবে কোনটি বিয়োগ হবে বসানো হয়ে গেছে। এখন আমরা ফলাফল নিরূপণ করব। তাহলে যোগ হচ্ছে দুইটি আইটেম, 1,500 আর 500, তাহলে মোট হচ্ছে 2,000। দেখো, 10,700-র সাথে 2,000 যোগ হয়ে হবে 12,700। আমাদের বিয়োগ হচ্ছে 700, 500 আর 200, 700, মোট 700 বিয়োগ হবে, এবং 12,700 থেকে 700 চলে যাওয়ার পর আর থাকবে 12,000। এখন দেখো, ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক জমা হচ্ছে 12,000। আমাদের প্রশ্নে যে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা দেয়া আছে সেটি 12,000-ই কিন্তু দেয়া আছে। আমরা এখানে লিখব এই 12,000 সোজা আমরা লিখব
ব্যাংক বিবরণী অনুসারে বা অনুযায়ী, ব্যাংক বিবরণী অনুযায়ী, ব্যাংক অনুসারে ব্যাংক জমা। তাহলে যখন দুটি যে প্রশ্নে দেয়া থাকে আমরা খুব সহজে বুঝতে পারি। দেখো আমরা নবোদয় বইয়ের ব্যাংক জমা নিয়ে শুরু করেছি। প্রশ্নে যে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা দেয়া ছিল, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দেয়া ছিল হচ্ছে 12,000 টাকা, সেটির সাথে দেখো মিলে গিয়েছে। আর যখন যে কোনো একটা জেড দিয়ে শুরু করতে বলবে বা প্রশ্নে যদি একটি জেড দেয়া থাকে সেটি নিয়ে আমাদের করতে হবে, এবং আমরা যদি সঠিকভাবে করি তাহলে আমাদের অঙ্ক মিলবে, সঠিকভাবে যদি করতে না পারি তাহলে ভুল হবে। এবং এটির সমাধান করার জন্য দুইটি ওয়ে, একটি হচ্ছে তোমরা ছক মুখস্থ করে সমাধান করতে পারো, আরেকটি হচ্ছে এভাবে আমরা বুঝে সমাধান করতে পারি। তো আমি তোমাদেরকে পরামর্শ দিব তোমরা ছকটিও মুখস্থ করো, একই সাথে বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আজকে আমরা এই অঙ্কের সমাধান করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমার সাথে আমাকে জানাতে পারো। আমি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা বাসায় গাণিতিক সমস্যাগুলি চর্চা করো, এই অঙ্কটিকে করো, অন্যান্য অঙ্কগুলিও সমাধানের চেষ্টা করো। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।